আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। চাহিদা বাড়ছে হু হু করে, কিন্তু ফুরিয়ে আসছে যোগান। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, অভ্যন্তরীণ উৎপাদন যদি এখনই বাড়ানো না যায় তবে বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশ। অবশ্য খাতটিকে টেনে তুলতে এবারের বাজেটে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকারের রেখে যাওয়া দুর্বল জ্বালানি কাঠামোর চাপে ভেঙে পড়েছে দেশের উৎপাদন ব্যবস্থা। তেল গ্যাসের তীব্র সংকটে একদিকে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে আলোর মুখী দেখছে না মিরসরাই সহ নতুন অর্থনৈতিক অঞ্চলগুলো। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভর জ্বালানি নীতি ভেঙে দেশীয় উৎপাদনে গুরুত্ব দিয়েছে নতুন সরকার। এজন্য খাতটিতে বাড়ানো হয়েছে বাজেট বরাদ্দ, যার প্রায় পুরোটাই খরচ করা হবে নতুন কূপ খনন সহ উন্নয়ন ব্যয়। ২৬-২৭ অর্থবছরে কিন্তু সরকারের নিরবচ্ছিন্ন বিদ্যুতের ঘোষণার মধ্যেই সম্প্রতি তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। বিষয়টিকে জাতীয় সংকটে দাবি করে তা উত্তরণের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। এটা একটা জাতীয় সংকট, আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। তবে জ্বালানি তেলের সংকটে লোডশেডিং হয়েছে জানিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলো বলছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিপুল পরিমাণ বকেয়া পাওনা পরিশোধ হওয়া জরুরি। বিদ্যুৎ খাতে আপনার বকেয়া প্রায় 54,000 টাকা, 54,000 টাকা। অতীত আমাদের প্রাইভেট সেক্টরে তেল ভিত্তিক কেন্দ্রেরই বোধ হয় 11,000 টাকা বকেয়া আমাদের দিয়ে থাকতো, তাহলে কি কয়দিন লোডশেডিং খাইতে না কমে না ওদের খাইলে আমরা দিত। এ সময় জ্বালানি নিরাপত্তায় দেশীয় কয়লা উৎপাদনে গুরুত্ব দিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, রাজনৈতিক বিবেচনায় বিগত সময়ে বেড়েছে আমদানি কার্যক্রম। কর্পোরেটের উচিত হবে যে আমাদের এই যে এনার্জিটা আছে এটাকে এক্সট্রাক্ট করা, এবং ডেফিনেটলি এটাকে কত টাকা দিতে হবে, এটা সঠিক আমাদেরকে এনার্জি রিকারে এটা হলো 100% যদি কয়লাতে কর্পোরেটিভ প্লেসে এটা তো ডিসক্রিট মানে চলানো, তার মধ্যে এনাফ কয়লা আমরা দিচ্ছি। এদিকে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে জীবাশ্ম জ্বালানি আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমদানি নির্ভরতা কমাতে না পারলে অর্থনীতিকে চাকা কিন্তু সবল করা যাবে না, কারণ এটা খুবই সত্যিকার বিষয় যে আমাদের অধিকাংশ বিদেশি টাকা অর্থাৎ বৈদেশিক মুদ্রা যেটাকে বলে সেটা এই জ্বালানি আমদানিতে চলে যাচ্ছে। বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের বরাদ্দ ইতিবাচক হলেও বিশ্লেষকরা বলছেন, দেশীয় জ্বালানি উন্নয়নে সামগ্রিক বরাদ্দ উপযুক্ত নয়। আমাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করি, আমরা যদি 2-3 হাজার মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি খুব দ্রুততার সাথে করতে পারি আগামী 1-2 বছরের ভিতরে, সেটা আমাদেরকে যথেষ্ট সহায়তা করবে। 393 কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেয়া হয়েছে 17,345 কোটি টাকা। তবে জ্বালানিতে দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে বিদ্যুৎ খাতে। ২০২৭ সনের সর্দার রাজীব, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় সিজান নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে আহত সিজানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মায়ের অভিযোগ, স্থানীয় আল ফালাহ নামের সমাজ কল্যাণ সংগঠনের নেতা কাউসার আহমেদ সিজানকে ডেকে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে কাউসার জানান, সিজানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ছিল। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। এদিকে সিজানের মৃত্যুর খবরে তার বড় ভাই বাবুর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। আর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ফতুল্লা মডেল থানার ওসি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে সরকারি শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজাদারের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় ড্রেজার বসিয়ে নিয়মিত বালু তোলায় ভাঙন ঝুঁকিতে পড়েছে 160টি পরিবারের বসতভিটা। অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে কৃষি জমি দখলের অভিযোগও। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
ভূমিহীন ও অসহায় ১৬০টি পরিবারকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই করে দেয় সরকার। তবে বালু খেকোদের ভয়াল থাবায় এই নিরাপদ আশ্রয়ই এখন আতঙ্কের ঠিকানায় পরিণত হয়েছে বাসিন্দাদের জন্য। ১৫টির বেশি ড্রেজার দিয়ে দিনরাত বালু তোলায় প্রকল্প ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীতে ভাঙনের শঙ্কা তাড়া করে বেড়াচ্ছে তাদের। স্থানীয়দের অভিযোগ, আইন উপেক্ষা করে রাজারবাজার বালুমহলের ইজারাদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ মাস ধরে অবাধে বালু তুলছে নদী থেকে। পাশাপাশি জোরপূর্বক জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আশ্রয়ণটা খুবই অবস্থা খুব কারবাজার হোক, যারা বালু তুললে মনে করেন নিয়েছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে। আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে, আমরা মাথা গুজার টাইপের থাকে না কেন। আজকে মনে করেন ১০-১২ বছর ধরে যাবত তারা জোর পোকা করিয়া জায়গাটা দখল করে নিয়েছে। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর পোকার এখানে বালু তুলতেছে। 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল, প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে। সরকার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি অভিযুক্তদের। সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়ায় নিয়ে এখানে আমরা বালু তুলতেছি, কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে 500 মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। পতিত আওয়ামী লীগ আমলে বালুমহলের ইজারা পায় স্থানীয় যুবলীগ নেতার প্রতিষ্ঠান রাই ট্রেডার্স। পট পরিবর্তনের পর ইজারাদার বদলালেও বন্ধ হয়নি বালু উত্তোলন। আশ্রয়ণ প্রকল্পটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। চট্টগ্রাম নগরীর দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের একজন হলেন সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার আসাদুল, অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রংপুরের পীরগঞ্জে উন্নয়ন প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে জামায়াতের সংসদ সদস্য নুরুল আমিনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার TR কাবিখা ও কাবিটা প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে এমপির ভাগ্নে, ভগ্নিপতি সহ নিকট আত্মীয়দের। ফলে প্রকল্প বাছাই ও বরাদ্দ বন্টনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 2025-26 অর্থ বছরে TR ও কাবিটা প্রকল্পে 55 লাখ টাকা ও কাবিখার 40 টন খাদ্যশস্য বরাদ্দ পেয়েছেন রংপুর 6 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বিপরীতে 30টি খাতে এসব বরাদ্দ ভাগ করে প্রকল্প দাখিল করেছেন এ জামায়াত নেতা। তবে এসব প্রকল্পের কয়েকটিতে নুরুল আমিনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলার একটি মসজিদ উন্নয়ন প্রকল্পে সংসদ সদস্যের ভগ্নিপতি ইয়াকুব আলী ও একটি সড়ক নির্মাণ প্রকল্পে সভাপতি করা হয়েছে ইয়াকুব আলীর ছেলে সালমান শরীফ শাওনকে। এতে বরাদ্দ বন্টনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। যে জায়গায় জনগণের কোনো কল্যাণ নাই সে জায়গায় দিয়ে স্বজন প্রীতি আত্মীয়তার সম্পর্ক রাখা মোটেই ঠিক হচ্ছে না। তুলে ভাই, বোন, জামাই, ভগ্নিপতি যারা আছে তারা কাজে এমপি সাহেব করছে। আমার এখান যাওয়া পারি না মসজিদে, তাহলে সেটার কাজ নাই, আর যেটা কোনো কাজের দরকার নেই ওটা লোকে যায় না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল আমিনকে না চেনার দাবি করেন ভগ্নিপতি ইয়াকুব আলী। এমপি সাহেব আমার কেউ হয় না, আমি হলো জামাতের সেক্রেটারি, জামাতের কাজ করি, এমপি চিনি না আমি। এ বিষয়ে জানতে সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর না দিয়ে ফোন কেটে দেন তিনি। তুলেরামপুরে ওখানে 2টা প্রকল্প নিয়ে এলাকাবাসীর কিছু অভিযোগ। আচ্ছা, আমি পরে কথা বলে, আমি মোটরসাইকেলে আছি তো। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ছোট বড় কিনা বসে হলো মাপজোট করেই প্রকল্প দেওয়া হয়। আপনার মাধ্যমে যেহেতু জানলাম, যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে তাহলে আমরা খতিয়ে দেখবো যে আসলে ব্যাপারটা কোথায়, কিভাবে এটা ঘটনা ঘটছে। যে কোনো বরাদ্দ নির্ধারণ ও বন্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সুলাইমান কবির, RTV। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া নদীর গতিপথ পরিবর্তনের ফলে একটি সেতু অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অন্যদিকে নদীর নতুন গতিপথের কারণে ভাঙনের মুখে পড়েছে সেতু, বাঁধ
ও সংযোগ সড়ক। পাশাপাশি পাহাড়ি ঢল আর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী জনপদের সাধারণ মানুষ। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রায় 2 দশক আগে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া নদীর উপরে এই সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। সম্প্রতি নদীর গতিপথ পরিবর্তনের ফলে কার্যত অচল হয়ে গেছে সেতুটি। নতুন করে পানির গতিপথ সেতুর পূর্ব পাশে চলে যাওয়ায় ভেঙে যাচ্ছে প্রতিরক্ষা বাঁধ ও সংযোগ সড়ক। প্রবেশমুখ বন্ধ হয় পাহাড়ি ঢল ও বন্যার পানি প্রবাহিত হতে পারছে না সেতুর নিচ দিয়ে। এতে বাড়িঘর, ফসলি জমি আর মাছের ঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাসিন্দারা। ব্রিজের নিচে যে নদী ছিল, এই নদীটা বালু দিয়ে বন্ধ হয়ে গেছে, মানে রোচা হয়ে গেছে। না নদী ব্রিজের তল দিয়ে আর নাই। আমরা জমিন আবাদ করে পাইনে, এলে আবাদ করিও না গাইও আঙ্গর সব এলে খায় জায়গা। পানি তো ব্রিজের নিচ দিয়ে যায় না, পানি সব বাইরে যা। এটা যদি বন্ধ ব্যবস্থা না করে আমার সব সমস্যা হইতাছে। থাকার পাইতাছি না, আঙ্গর নদী ভেঙে নিয়ে গেছে গা। এখানকার ধরাটা ভাড়া করে দিলা, খুঁজে খাইয়ে দিলে পরে তাহলে আমরা থাকার পাইলাম। সরকারের কাছে আমার অনুমোদ এই এদের সোজাগিরি তুলতে, তাইলে ফসলও ঠিক থাকবো, বাড়ি ঘরও ঠিক থাকবো। সমস্যার সমাধানে নদীর খনন কাজ শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছে এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড। অনেকদিন আগে একটা ফুট ব্রিজ করা হয়েছিল। নদীটির গতিপথ চেঞ্জ হওয়ার কারণে একদিকের অ্যাপ্রোচ নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে অ্যাপ্রোচবিহীন ব্রিজের একটা প্রকল্প হচ্ছে, সেই প্রকল্প পাশ হলে এগুলি বাস্তবায়ন হবে। এই নদীটা পুনর্খননের প্রস্তাবনা আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা ভবিষ্যতে খুব দ্রুত এই নদীটা পুনর্খননের কাজ বাস্তবায়ন করতে পারবো। শুধু আশ্বাস নয়, নদী খননের মাধ্যমে পানির গতিপথ সেতুর নিচ দিয়ে প্রবাহিত করে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, আরটিভি। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ সিএমএসএমই খাতের অবদান বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশে প্রায় 1,17,00,000 প্রতিষ্ঠানে 99%ই সিএমএসএমই খাতে। এই খাতে কর্মরত আছেন 3 কোটিরও বেশি মানুষ এবং জিডিপিতে এর অবদান প্রায় 30%। বিশেষজ্ঞদের মতে এসএমই খাতই হবে আগামী দিনের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাই এই খাতের সম্প্রসারণের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করতে আরও সহায়তা দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়কে ঘিরে রাজধানী তেহরানে শোকের পাশাপাশি প্রতিশোধের বার্তা আরও জোরালো হয়েছে। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের ঢল। নজিরবিহীন নিরাপত্তার মাঝেই নতুন নেতৃত্ব ও শোকার্ত জনতা দিয়েছে কঠিন জবাবের হুঁশিয়ারি। বিস্তারিত আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। শোকের চাদরে ঢাকা তেহরান, কিন্তু বাতাসে ভাসছে প্রতিশোধের তীব্র স্লোগান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে স্তব্ধ গোটা ইরান। শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসল্লায় রাতভর অবস্থান করছেন লাখো মানুষ। কঠোর নিরাপত্তায় মঞ্চে রাখা হয়েছে খামেনির মরদেহ। প্রার্থনা আর শোকের মধ্যেই তেহরানের আকাশ বাতাস কাঁপছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে। লাল পতাকা উড়িয়ে রক্তের বদলা নেয়ার দাবি সাধারণ ইরানিদের। আমরা সারা রাত এখানে প্রার্থনা করেছি, আল্লাহর দরবারে চোখের জল ফেলেছি। খামেনি শুধু আমাদের নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের পিতার মতো। তার এই রক্ত বৃথা যেতে দেব না আমরা। সোমবারের মূল জানাজাকে কেন্দ্র করে তেহরান জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। মোতায়েন রয়েছে সাজোয়া যান ও স্নাইপার। ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। যুক্তরাষ্ট্র ভেবেছিল আমাদের নেতাকে হত্যা করে ইসলামী বিপ্লবকে থামিয়ে দেবে, কিন্তু তারা ভুল করেছে। এই ত্যাগ আমাদের যুব সমাজকে আরো ঐক্যবদ্ধ এবং রাষ্ট্রের প্রতি আরো অনুগত করে তুলেছে। সোমবার তেহরানের রাজপথে খামেনির শবযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে শিয়া মুসলমানদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে। সবশেষে বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে। 1989 সালের পর এটি ইরানের বৃহত্তম রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। একদিকে খামেনির পুত্র মুস্তাবা খামেনির হাত ধরে ক্ষমতার ধারাবাহিকতা, অন্যদিকে রক্তক্ষয়ী প্রতিশোধের শপথ। দুই বার্তায় নতুন এক শুরুর দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্যের এই পরাশক্তি। আজহার স্বপ্নিল,
RTV। খেলার খবর। দিনমজুর বাবার সংসারে অভাব নিত্যসঙ্গী, তবুও মাঠে নামলেই নাদিরা হয়ে ওঠে এক দুর্দান্ত লড়াকু ফুটবলার। পায়ের জাদুতে গোল হয়, দল জেতে, আর দর্শক মুগ্ধ হয়ে দেখে নাদিরার পায়ের জাদু। দারিদ্র্যকে হার মানিয়ে জাতীয় দলে খেলতে চায় নাদিরা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ফুটবল বদলে দিয়েছে নাদিরার জীবনের গল্প। নতুন করে স্পোর্টস 2026-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবার নজর কাড়ে নাদিরা। অভাবের সংসারে মাথা গোঁজার ঠাঁই বলতে ত্রাণের ঘরটি। সংগ্রাম আর সীমাবদ্ধতার মাঝেও ফুটবলকে আঁকড়ে ধরে এগিয়ে চলছে পিরোজপুরের উত্তর পৈকখালীর কিশোরী নাদিরা আক্তার। মোহাম্মদ দুলাল আকুন ও শাহিদা আক্তার দম্পতির তৃতীয় সন্তান নাদিরা বর্তমানে 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের স্কুলের সবথেকে ভালো খেলোয়াড় সে, তার থেকে আর কেউ ভালো পারে না। দোয়া করি যে ও যারা ভালোভাবে খেলে আন্তর্জাতিক পর্যায়ে চান্স পায়। সেমিফাইনাল ও ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড়ের স্বীকৃতির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছে সে। এরপর বরিশাল বিভাগীয় পর্যায়ে নিজের সেরাটা প্রমাণ করে নির্বাচিত হয়েছে ঢাকায় খেলার জন্য। ফুটবল ক্রিকেট দুটোটাই চান্স পাইছি। আমার স্বামী তো দিন মজুরিতে, যে টাকা আনে এত তো আমাকে খাওয়াইছে, আর 6 জন আর হয় না। আমি খেলাধুলা কেমনি নিই। আমি যে ওরে নিয়ে জাতীয় দলে যাব, আমার সেই অর্থ নাই। আমার যদি সহযোগিতা গ্রামবাসী করে তাহলে আমি যাইতে পারি। বাংলাদেশের সকল জনগণের প্রতি প্রত্যাশা থাকবে ওর প্রতি খেয়াল রাখতে এবং ওর আর্থিক দিকটা বিবেচনা করার জন্য সাহায্য সহযোগিতার হাত যাতে বাড়াই দেয়। দেশের হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলার ইচ্ছে নাদিরার। আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি জাতীয় দলে একজন ফুটবল খেলোয়াড় হব, বাংলাদেশ নারী ফুটবলার হব। তো আমার বাবার ওই সামর্থ্যটা নাই, তা সে যে আমারে পাঠাইবে ওই পর্যন্ত। নার্সিং করানো হলে নাদিরা দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন জেলা ক্রীড়া কর্মকর্তা। তাকে যদি আমরা সুন্দরভাবে নার্সিং করতে পারি, আমার যেটা বিশ্বাস যে সে শুধু পিরোজপুর না, দেশের নাম উজ্জ্বল করবে, সে দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে। আমরা চেষ্টা করছি, বিশেষত আমি আমার পার্সোনালভাবে আমি চেষ্টা করছি বিকেএসপির সঙ্গে যোগাযোগ করার। যদি আমি পারি বিকেএসপিতে ওর জন্য কোনো একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার, তো আমি সেটা অবশ্যই করব। সহযোগিতা আর সঠিক প্রশিক্ষণ পেলেই হয়তো একদিন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পিরোজপুরের এই সংগ্রামী ফুটবলার নাদিরাকে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে হারারেতে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের সঙ্গে এর আগে একমাত্র টেস্টে হারের ব্যর্থতা ভুলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া ফিল সিমন্সের শিষ্যরা। হারারেতে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। এরপর একই ভেন্যুতে 9 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। পাঁচটা সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ, বাট এটা যেহেতু ওদের একটা হোম কন্ডিশন ছিল, এখানে একটু হলেও ডিফিকাল্ট হবে, বাট আমরা চেষ্টা করবো এটা মাথায় না রেখে আমাদের যে গেমটা আছে, যার যার স্কিল সেটা ডেলিভার করার জন্য। নারী টি20 বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। লর্ডসে ম্যাচ শুরু রাত 8:30টায়। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া সেরা 4 লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছিল। এখন পর্যন্ত অপরাজিত থাকা 6 বারের চ্যাম্পিয়নদের লক্ষ্য 7মবারের মতো ট্রফি উঁচিয়ে ধরা। অন্যদিকে আসরের আরেক অপরাজিত দল ও সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড দ্বিতীয় ট্রফির খোঁজে মাঠে নামবে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।